গর্ভাবস্থায় শুয়ে থাকা বিষয়ক অনেক ধরনের কমেন্ট আমাদের কাছে আসে। প্রথম কমেন্টটি যে গর্ভাবস্থায় কিভাবে শুতে হবে, কিভাবে শোয়া ভালো, ডান কাত ফিরে শুলে কি হয়, চিত হয়ে ঘুমালে কি হয়, বাঁ কাত ফিরে ঘুমালে কি হয়। আরও একটি যেটি কমেন্ট আসে যে গর্ভাবস্থায় বেশি বিশ্রাম নিলে, অতিরিক্ত শুয়ে বসে থাকলে কি হতে পারে। যদি কেউ বেশি শুয়ে বসে থাকে তবে বাচ্চা জন্মাতে কোনো সমস্যা হবে কিনা, নর্মাল ডেলিভারি হবে কিনা, বা বাচ্চার মাথা মোটা ও লম্বা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে চলেছি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে আপনাকে খোঁজাখুঁজি করতে না হয়। গর্ভাবস্থায় যখন একজন মা প্রথম জানতে পারেন যে তিনি গর্ভধারণ করেছেন, তখন থেকে কিন্তু তার শারীরিক দুর্বলতা, ক্লান্তি, অলসতা, অবসাদগ্রস্ততা খুব বেশি পরিমাণে হতে থাকে। এর প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে প্রোজেস্টেরন হরমোনের আধিক্য এবং এস্ট্রোজেন এবং এইচসিজি হরমোনের আধিক্য। এই হরমোনগুলো আপনার শরীরকে দুর্বল করে দেয়, যার ফলে আপনার খুব ক্লান্ত লাগে। প্রথম 3 মাসে অনেক মায়েদেরই বেশিরভাগ সময় শুয়ে বসে থাকতে দেখা যায়। তবে আমরা অনুরোধ করব অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে না থাকতে। এর কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। গর্ভাবস্থায় যাদের কোনো শারীরিক সমস্যা আছে, যেমন প্লাসেন্টা প্রিভিয়া কারো সমস্যা থাকে, কারো যমজ বাচ্চা আছে, কারো দেখা যাচ্ছে যে বাচ্চা পেটে থাকে না, প্লাসেন্টা ছেড়ে গিয়েছে, ব্লিডিং হয়ে যায়, এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসক কিন্তু নিজে থেকেই বলে দেয় যে আপনি বেড রেস্ট নেবেন, আপনার হাঁটাচলা করার দরকার নেই। তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তারা বেড রেস্ট করতে পারেন, কিন্তু একজন সুস্থ ও স্বাভাবিক নারীর কখনোই অতিরিক্ত পরিমাণে শুয়ে থাকা উচিত নয়। অতিরিক্ত শুয়ে বসে থাকলে বা বিশ্রাম করলে বাচ্চার মাথা মোটা বা লম্বা হয়ে যাবে এমন কোনো কথা নেই, এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি কথা। কিন্তু অন্যান্য অনেক সমস্যাগুলোই আপনার হবে। কি কি সমস্যা হবে চলুন জানি। বেশি শুয়ে বসে থাকার ফলে আপনার অলসতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এটি আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, হাড়ের সংকোচন, হাড়ের ক্যালসিয়ামের যে ঘাটতি সেগুলোকে বাড়িয়ে দেবে। গর্ভাবস্থায় যে সমস্যাগুলো হয়, যেমন পেটে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, এই সমস্যাগুলো আরও বেশি করে হবে। হাঁটা চলা করলে কিন্তু শরীরে জল আসার সমস্যা তুলনামূলকভাবে অনেক কম হয়, কিন্তু যারা বেশি পরিমাণে শুয়ে বসে থাকেন তাদের শরীর ফুলে যায়, তাদের শরীরে বেশি পরিমাণে জল আসে। অনেকের ক্ষেত্রে শরীরের পানির স্তর আবার কমেও যেতে পারে শুয়ে বসে থাকার কারণে। কিছু কিছু মায়েদের বেশি পরিমাণে আরাম বিশ্রাম করার ফলে রক্তচাপের পরিমাণ অধিক বেড়ে যায়। এই রক্তচাপ বেড়ে গেলে প্রি একলামশিয়া বা একলামশিয়া হওয়ার ঝুঁকি প্রচুর থাকে। বেশি শুয়ে বসে থাকেন যে সমস্ত মায়েরা, তাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। তাদের শ্বাসকষ্ট হলে বাচ্চারও শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যা হবে, এটি স্বাভাবিক। যদি কোনো মা বেশি পরিমাণে শুয়ে বসে থাকেন তবে তাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। আর মা যত মোটা হবেন, ওজন যত বাড়বে, ততই তার শারীরিক রোগগুলো বেশি পরিমাণে বাড়বে। এটি তার গর্ভপাতের ঝুঁকিকে বাড়িয়ে দেবে, নর্মাল ডেলিভারির সম্ভাবনাকে কমিয়ে দেবে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। যখন একজন মায়ের ডায়াবেটিস হবে, বাচ্চা এমনিতেই অতিরিক্ত বড় হয়ে যাবে। এই অতিরিক্ত বড় বাচ্চা নর্মাল ডেলিভারি করানো কখনোই সম্ভব না বা উচিতও না। এখন কথা হচ্ছে কিভাবে ও কতটুকু ঘুমাবেন। অবশ্যই নিয়মিত রাতের বেলা 7 থেকে 8 ঘন্টার ঘুম নিশ্চিত করতে হবে। যদি এমনটা হয় যে রাতে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারছেন না, 3-4 ঘন্টাই ঘুমিয়েছেন, সেক্ষেত্রে যেই বাকি সময়টুকু আপনি ঘুমালেন না, সেই সময়টুকু কিন্তু দিনের বেলা ঘুমিয়ে নিতে পারেন। তবে রাতের বেলার সাউন্ড স্লিপটাই বেশি জরুরি, কারণ এটি শরীরের জন্য বেশি উপকারী। এছাড়াও ঘুমানোর জন্য আপনার যতগুলো বালিশ প্রয়োজন, আপনার আরামদায়কতার জন্য আপনি যতগুলো বালিশ ইচ্ছে ব্যবহার করতে পারেন। যদি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে নেন, সেক্ষেত্রে দিনে 1 ঘন্টা পর্যন্ত বিশ্রাম নিতে পারেন। স্বাভাবিক কাজকর্মগুলো করবেন, হাঁটাচলা করবেন, প্রয়োজনে যোগা করতে পারেন যদি আপনার জন্য সেটি সেফ হয়। এছাড়া যদি কোনো কিছুই না করতে পারেন, অন্ততপক্ষে আধা ঘন্টা হাঁটাহাঁটি করবেন, এটি যথেষ্ট। এবং যদি আপনার সংসারের হালকা কাজগুলো করতে পারেন সেটিও খুব ভালো। ভারী কোনো কাজ করবেন না, যে সমস্ত কাজগুলো শরীরের উপর প্রেশার দেয়, পেটে চাপ পড়ে, সেগুলো তো আপনি নিজেই বুঝতে পারেন। যেমন ভারী কোনো কাপড় চোপড় ধোয়া, নিচে ঝুঁকে ঘর মোছা, এই সমস্ত কাজগুলো তো পেটে চাপ দেবে। ভারী কোনো জিনিস তুললে পেটে প্রেশার পড়বে, এই সমস্ত কাজগুলো নয়। হালকা, যেমন সংসারের রান্নাবান্না, কুটা বাছা করা, ঘর ঝাড়ু দেয়া, এই সমস্ত কাজ, কাপড় ইস্ত্রি করা, এগুলো আপনি করতে পারেন, এগুলোতে কোনো সমস্যা হয় না। এখন বলছি গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমালে কি হয়। গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমানোর সাথে কিন্তু মৃত শিশু জন্ম হওয়ার একটি অনেক বড় সম্পর্ক জড়িত আছে। জরিপ করে দেখা গিয়েছে যে সমস্ত মহিলারা বেশিরভাগ চিত হয়ে ঘুমান, তাদের বাচ্চা মৃত হয়ে জন্মানোর সম্ভাবনা অনেক বেশি। কারণ হিসেবে বলতে গেলে বলতে হবে যে যখন মা চিত হয়ে ঘুমান
তখন মায়ের পেটের কাছে একটি ভেরিকোজ ভেনার কাভা নামক একটি রগ রয়েছে বা একটি শিরা রয়েছে, সেটি চাপ পড়ে। এর ফলে বাচ্চা শ্বাসকষ্টে ভুগে, বাচ্চার শরীরে কম পরিমাণে অক্সিজেন যায় এবং রক্ত যায়। কম পরিমাণে অক্সিজেন ও রক্ত যাওয়ার কারণে বাচ্চা কম পরিমাণে শ্বাস নিতে পারে, বাচ্চা বড় হতে পারে না, বাচ্চার মধ্যে অপুষ্টি ভাব থেকে যায়। তাই অবশ্যই চেষ্টা করতে হবে চিত হয়ে শোয়াকে পরিহার করতে। পেট যত বাড়বে চিত হয়ে শোয়া ততটাই বেশি রিস্কি হয়ে যাবে। গর্ভাবস্থায় চিত হয়ে যদি না শুতে পারেন, এটি আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভালো। এছাড়াও চিত হয়ে ঘুমালে কিন্তু শ্বাসকষ্টের সমস্যা অনেক মায়েদেরই বেশি পরিমাণে বেড়ে যায়। এবারে বলছি ডান কাত ফিরে ঘুমানোর কথা। গর্ভাবস্থায় ডান কাত ফিরে ঘুমালেও বাচ্চা কম পরিমাণে পুষ্টি, অক্সিজেন ও রক্ত পায়। এতেও কিন্তু ভেরিকোজ ভেনা কাভায় চাপ পড়ে এবং বাচ্চার একটু সমস্যা হয়। তবে চিত হয়ে শোয়ার চেয়ে ডান কাত ফিরে শোয়াটা কম খারাপ, চিত হয়ে শোয়াটাই সবচেয়ে বেশি খারাপ। তাহলে গর্ভাবস্থায় ঘুমানোর জন্য আদর্শ কাত কোনটি? অবশ্যই গর্ভাবস্থায় ঘুমানোর জন্য আদর্শ কাত হচ্ছে বাঁ কাত। বাঁ কাত ফিরে ঘুমালে কোনো ভেন বা কোনো রগে চাপ পড়ে না, বাচ্চা বেশি পরিমাণে শ্বাস নিতে পারে, মায়েরও শ্বাসকষ্টের সমস্যা হয় না, রক্ত, অক্সিজেন কোনো কিছুরই সমস্যা হয় না। তবে গর্ভধারণ করার পরপরই আপনাকে শোয়ার ধরন পরিবর্তন করতে হবে না, ধীরে ধীরে আপনি আপনার শোয়ার এই ধরনকে পরিবর্তন করতে পারেন। অধিকাংশ মায়েদের ক্ষেত্রেই দেখা গিয়েছে যারা বেশি পরিমাণে চিত হয়ে ঘুমান কিংবা সোজা হয়ে ঘুমান, ডান কাত ফিরে ঘুমান, তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে শরীরে জলের পরিমাণ বা অ্যামনিওটিক যে তরলটি থাকে সেটিও কিন্তু খুব কমে যায়। আর অ্যামনিওটিক তরল যত কমবে, বাচ্চার জীবিত জন্মানোর সম্ভাবনা কিন্তু ততটাই কমে যাবে। এর জন্য আপনারা গর্ভাবস্থার প্রথম 3 মাসে চিত হয়ে ডান কাত ফিরে, বাঁ কাত ফিরে, উপর হয়ে যেভাবে মন চায় সেভাবেই শুয়ে নেন, কোনো সমস্যা নেই। চতুর্থ মাস থেকে শোয়ার ধরনকে পরিবর্তনে আনবেন। চতুর্থ মাস থেকে আর চিত হয়ে শোবেন না, ডান কাত ফিরে বা বাঁ কাত ফিরে শোবেন। কিন্তু যখনই পঞ্চম মাসে চলে যাবেন তখন ডান কাত ফিরে শোয়াটাকেও কমিয়ে দিন এবং বাঁ কাত ফিরে শোয়ার অভ্যেস করতে থাকুন। জানি এটি খুব কষ্টসাধ্য একটি কাজ, আর একটি মানুষ তো এক কাত ফিরে দীর্ঘক্ষণ পর্যন্ত শুয়ে থাকতে পারে না, এতে করে কিন্তু তার কষ্ট হয়। কিন্তু আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য কিন্তু কয়েকটি মাস আপনাকে এই কষ্টটি করতে হবে। যদি এমনটা হয় যে অনেকক্ষণ ধরে বাঁ কাত ফিরে শুয়ে থাকার কারণে আপনার কষ্ট হচ্ছে বা আপনার কাত পরিবর্তন করতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে আপনি কিছুক্ষণের জন্য ডান কাত ফিরে শুয়ে আবার আস্তে আস্তে কাত পরিবর্তন করে নিতে পারেন, এতে অসুবিধা কম হবে। এমন না যে 1-2 দিন যদি আপনি চিত হয়ে শুয়ে পড়েন বা 1-2 দিন যদি ডান কাত ফিরে শুয়ে পড়েন তবেই বাচ্চার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। এটি আপনি যখন দীর্ঘমেয়াদী করছেন, অর্থাৎ 3 থেকে 4 মাস ক্রমাগতই ডান কাত ফিরে বেশি শুচ্ছেন বা চিত হয়ে বেশি শুচ্ছেন, বাঁ কাত ফিরে শোয়াটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না, সেক্ষেত্রে তাদের এমন সমস্যা বেশি হতে দেখা যায়। অনেকেই ঘুমের মধ্যে কাত পরিবর্তন করে ফেলেন এবং বলেন যে তারা বুঝতে পারেন না যে তারা কাত পরিবর্তন করে ফেলেছেন। এক্ষেত্রে যখন আপনি ঘুমাবেন তখন অবশ্যই আপনার বুকের কাছে 2 পায়ের মাঝখানে বালিশ দিয়ে দেবেন এবং পিঠের কাছে বালিশ দিয়ে দেবেন, যেন আপনি কাত পরিবর্তন করতে না পারেন। যখন পরিবর্তন করতে যাবেন বাধা পাবেন, তখন এমনিতেই আর কাত পরিবর্তন করবেন না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন। গর্ভবতী বোনেদের এই ভিডিওটি খুবই দরকার। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই অ্যান্ড টেক।